স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌভা। আমি এবারে জানাবো খবরের বিস্তারিত। ৬ দফা দাবিতে সারা দেশে মহাসমাবেশ করছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে চলছে এই সমাবেশ। ঢাকা জেলার সব কারিগরি শিক্ষার্থীরা জড়ো হয়েছেন আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। দাবি না মানা হলে শিগগিরই ব্লকেট কর্মসূচি পালন করা হবে বলে জানান কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ। এ সময় ঢাকা জেলার সরকারি বেসরকারি সহ আনুমানিক ২০টিরও অধিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সমাবেশ করছেন। তবে আরও বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন এই সমাবেশে। তবে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মহাসমাবেশের আরও খবর জানাচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কেমন দেখছেন শিক্ষার্থীদের মহাসমাবেশ, কি বলছেন তারা? ধন্যবাদ তাসনুভা। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে আজ পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা যারা আছেন তারা। আজ সকাল থেকে তাদের এখানে বসার কথা ছিল, তবে যেহেতু ঢাকা জেলার সমস্ত কারিগরির শিক্ষার্থীরা এখানে আসবেন তাই তারা একটু দেরি করে, অর্থাৎ প্রায় 12টা নাগাদ তারা এখানে এসেছেন এবং জড়ো হয়েছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। তবে তারা কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তারা এমনটি জানাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন এবং এমন হতে পারে যে আজকের মধ্যে যদি তাদের সরকার তাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে তারা কঠিন থেকে এবং আরও কঠোরতর পরিস্থিতিতে তারা চলে যেতে পারেন। এছাড়াও আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে আসলে তারা তো যেহেতু এর আগে রাইজ ইন রেট একটি কর্মসূচি দিয়েছেন, সড়ক অবরোধ করেছেন, পাশাপাশি আরও বেশ রেল অবরোধ করার কথা থাকলেও তারা যেহেতু সেদিন বৃহস্পতিবার শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সেহেতু তারা সেদিন অবরোধ করেনি। তবে আজকের যে কর্মসূচি তারা গতকালকে জানিয়ে দিয়েছিলেন যে আজ সারা দেশব্যাপী অর্থাৎ 64 জেলাতে যতগুলো কারিগরি শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলে আজকে প্রত্যেকটা জেলায় জেলায় তাদের এই কর্মসূচি পালন করছেন। সেই জায়গা থেকে আজকে ঢাকা জেলার যে সকল কারিগরি শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু এসেছেন এবং এসে একাধারে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। তাসনুভা, আমি একটু যুক্ত করবো আপনার সাথে একজন কারিগরি শিক্ষার্থী যিনি আছেন। আজকে আপনাদের কর্মসূচি কতক্ষণ থাকবেন এবং আপনাদের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? আমাদের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বিগত কিছুদিন যাবত ধরে আমরা আন্দোলন করতেছি। আমরা 7 রাস্তা অবরোধ করেছিলাম এবং তারপরে আমাদের মশাল মিছিল, কাফন মিছিল করেছিলাম এবং তারপরে আমাদেরকে রেল অবরোধের কথা বলা হয়েছিল আপনাদেরকেও। আজকে আমরা এখানে সমাবেশ করছি, দেখা যাক এরপর বোর্ড অফিস থেকে এটা এখন আমরা বলতে পারছি না। এটা আমরা যারা আমাদের প্রতিনিধি আছে তারা আমরা একসাথে বসবো, একসাথে বসে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দাও। আমরা সর্বশেষ কিন্তু আসলে যুক্ত হয়েছিলাম মহানগর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, যেখানে তারা জানাচ্ছিলেন যে আজ তাদের নেতৃত্ববৃন্দ এমনটি বলছিলেন যে তাদের দাবি না মানা হলে ব্লকেট কর্মসূচি পালন করতে পারেন। তবে আজকের সমাবেশের পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সন্ধ্যার পরবর্তীতে তারা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা জানিয়ে দিবেন আগামী দিনের কি কর্মসূচি হতে পারে। সর্বশেষ জানাচ্ছিলাম আগারগাঁও থেকে। জি হাসিব, এবং তাদের এই কর্মসূচির কারণে হয়তো যান চলাচলও কিছুটা বিঘ্নিত হচ্ছে সেসব এলাকায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার 1 ঘন্টা পর 11টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দাবি পূরণ না হয় মেডিকেল কলেজের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা এই এলাকার জনগণ, তারপর হচ্ছে সুনামগঞ্জের আইনজীবী সমাজ, সুনামগঞ্জের শিক্ষক সমাজ, সুনামগঞ্জের চিকিৎসক সমাজ, সুনামগঞ্জের যে প্রেস ক্লাব, সুনামগঞ্জের সাংবাদিক সমাজ সকলের সাথে কথা বলে, সুনামগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী সকলের সাথে কথা বলে আমরা হচ্ছে ডিসিশন নিয়েছি যেন হচ্ছে সরকারের কাছে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে পারি। দেশের যত মেডিকেল স্টুডেন্ট আছে, যত মেডিকেল কলেজ আছে, যত মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, আমরা সবার কাছে আমাদের এই দাবি পেশ করছি। আশা করি তোমরা আমাদের ডাকে সাড়া দিবে।
সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংবিধান, এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11টায় সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলজি হলে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরুর আগে গণমাধ্যমে তিনি আরও বলেন, গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐক্যমত্য কমিশনকে জানানো হবে। সংস্কার কমিশনকে বিএনপি সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে প্রথম দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা, তারপর আর দুটো কমিশন আছে, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সাথে জাতীয় নাগরিক কমিটির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, জাতীয় নাগরিক পার্টি কি বিষয়ে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে? কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু প্রথমবারের মতো কোনো রাজনৈতিক নিবন্ধন চাওয়া কোনো দল এসেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে। আমরা প্রথমেই দেখেছি যে আজকে 5 সদস্যের একটি এনসিপির প্রতিনিধি দল এসেছেন, যারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একান্তভাবেই সাক্ষাৎ করতে চান এবং বৈঠকে বসেন। আমরা দেখেছি সেই বৈঠকের মধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য কেউ নেই, বা কোনো সচিব বা কোনো কমিশনারও নেই। কিন্তু তারপরে আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে যারা এনসিপির যে প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু আজকে তাদের যে গণবিজ্ঞপ্তি 10 মার্চ দিয়েছিল সেই বিষয় নিয়ে কথা বলতে, আবার হচ্ছে আজকে কিন্তু মূলত নতুন নিবন্ধন আবেদনের শেষ দিন ছিল, অর্থাৎ 20 তারিখেই কিন্তু শেষ দিন ছিল। আর এই শেষ দিনেই কিন্তু এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছেন এবং বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগেই প্রায় 12:30টার দিকেই কিন্তু তারা বৈঠকে ঢুকেছেন। বেশ সময় হয়েছেন, আধা ঘন্টা অতিবাহিত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি টিম বের হয়নি। হলে অবশ্য আমরা জানতে পারবো। কিন্তু তার মধ্যে তারা কয়েকদিন আগেই একটি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কিন্তু তারা লিখে দিয়েছে স্পষ্টভাবে যে তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চায় এবং সেই সাথে তাদের যে নিবন্ধন দলগুলো আছে, যে 6টি নিবন্ধন দল আবেদন করেছেন, তাদেরও কিন্তু বিষয় নিয়ে কথা বলেছেন। এবং 20টি কিন্তু নিবন্ধন না চাওয়া দল, তারা কিন্তু সময় বাড়ানোর বিষয়ে বলেছেন। ইভেন এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে তারাও এনসিপিও কিন্তু চাচ্ছে যে নিবন্ধনের আবেদনটা যেন আরও সময় দেওয়া হয়। প্রায় 90 দিন মতো সময় চেয়েই কিন্তু আজকের এই বৈঠকটি করতে এসেছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত ভিতরে দেখতে পাচ্ছি যে বৈঠক চলছে। আসলে বৈঠক শেষ হলে আমরা জানতে পারবো। নূপুর, আপনি সেখানে থাকবেন, বৈঠক শেষ হলে হয়তো আপনার কাছ থেকে আমরা এই বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধীদের কয়েকজন জড়িত। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই হত্যাকাণ্ডে বনানী থানার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দায়ী করা হয়। বলা হয়, সিসিটিভি ফুটেজ থেকে বনানী থানা কমিটির সোভান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজির উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এতে অবাক হব না। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।